আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসটা রেকর্ডিং এ দিয়ে দিন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম মাস্টার বাজেটিং চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, আর অল্প একটুই বাকি ছিল আমাদের। তো মাস্টার বাজেট চ্যাপ্টারটাতে শুরুর দিকে বাজেটিং কি, বাজেটিং স্প্যান, তারপর কত দিনের বাজেট হওয়া দরকার, 2 ধরনের বাজেট হতে পারে, আমাদেরকে প্রথমে চুজ করতে হবে কি ধরনের বাজেট আমরা চাই, কত স্প্যানের জন্য চাই বাজেটটা। আমরা 2 ধরনের বাজেটিং সিস্টেম দেখেছিলাম। এরপর হচ্ছে আমরা সেলফ ইম্পোজড বাজেট দেখেছিলাম বা পার্টিসিপেটিভ বাজেট, সেটার অ্যাডভান্টেজ লিমিটেশন এগুলো দেখেছিলাম। বাজেট কমিটি ঠিক করতে হবে শুরুতে, কি ধরনের বাজেট করতে চাই, কতদিনের জন্য বাজেট করতে চাই। এরপর আমরা চলে গিয়েছিলাম মাস্টার বাজেটে। তোমাদের যদি ফ্লো চার্টটা মনে থাকে, প্রথমে ছিল আমাদের একদম সবার উপরে সেলস বাজেট। সেলস বাজেট থেকে আমরা চলে যাচ্ছিলাম প্রোডাকশন বাজেটে, কারণ সেলস এর ইনফরমেশন পেলে ওই অনুযায়ী আমাদের প্রোডাকশন প্রিপেয়ার করতে হবে। প্রোডাকশন বাজেট থেকে যেহেতু কোন কোন মাসে এখন কি পরিমাণ প্রোডাকশন করতেছি সেটা আমরা জানি, তো সেখান থেকে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট, ডিরেক্ট লেবার বাজেট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট প্রিপেয়ার করতে পারতেছিলাম। এবং পাশাপাশি আমাদের জানা লাগতেছিল যে এন্ডিং ইনভেন্টরিও আমরা কতটুকু রাখতে চাই, তো তাহলে ওইটার সাথে আমরা ম্যাচ করায় যেন সেলস যতটুকু প্রেডিক্ট করা হচ্ছে এই পরিমাণ সেলস প্রোডাকশন থাকে, আমরা যেন ওভাবে ধরনের বাজেট থেকে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড থেকে যেটা হচ্ছিল সেটা থেকে হচ্ছে ক্যাশ আমাদের ডিসবার্স হচ্ছে, তার মানে ক্যাশ আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। আর সেলস বাজেট থেকে আমরা হচ্ছে ক্যাশ ইনফ্লো পাচ্ছিলাম। তো এই ইনফরমেশন গুলা থেকে, এছাড়াও হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট আছে যেখান থেকে হচ্ছে ক্যাশ আউটফ্লো হয়। তো এই সবগুলো ইনফরমেশন আমরা যখন পেয়ে যাব তখন আমরা ক্যাশ বাজেট প্রিপেয়ার করতে পারবো। সো ক্যাশ বাজেটের জন্য আমার ইনফ্লো জানা লাগবে আর আউটফ্লো গুলো জানা লাগবে। হচ্ছে আউটফ্লো, এটা আউটফ্লো, এটা আউটফ্লো, এটা আউটফ্লো। সো আমরা ইনফ্লো আউটফ্লো জানি, সেখান থেকে আমরা হচ্ছে ক্যাশ বাজেট প্রিপেয়ার করতে পারবো। তো সেলস বাজেট করছিলাম আমরা, এক্সপেক্টেড সেলস জানা ছিল আমাদের। বিভিন্ন মাসের জন্য আমাদেরকে বলা হয়েছিল যে কোয়ার্টার এন্ডিং জুন 30 এইটার জন্য বাজেট প্রিপেয়ার করতে হবে। সো এইটা হচ্ছে সেই কোয়ার্টার। আমাদের সেলিং প্রাইস বলে দেওয়া ছিল প্রোডাক্টের, সো আমরা এই ইনফরমেশন গুলো থেকে সেলস বাজেট প্রিপেয়ার করতে পারতেছিলাম এই কোয়ার্টারের জন্য। সেলস বাজেট হয়ে গেলে আমরা প্রোডাকশন বাজেট প্রিপেয়ার করতে পারতেছিলাম। প্রোডাকশন বাজেটের জন্য আমাদের বাজেটেড সেলসটা জানা লাগতো, ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি জানা লাগতো, আর বিগিনিং ইনভেন্টরিটা জানা লাগতো। সো এই ইনফরমেশন গুলো যেহেতু আমাদের কাছে আছে, সেখান থেকে আমরা কি পরিমাণ প্রোডাকশন করা লাগবে কোনো পার্টিকুলার মান্থে সেটা বের করে ফেলতে পারতেছিলাম। সো এইভাবে আমরা পুরো কোয়ার্টারের জন্য কাজটা করছিলাম। এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, যেহেতু আমরা সেলস বাজেট অলরেডি করছি, সো আমরা সেলস থেকে কি পরিমাণ ক্যাশ ইনফ্লো হচ্ছে সেটা বের করে ফেলতে পারবো। সো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, আর কি পরিমাণ ক্যাশ ইনফ্লো হচ্ছে প্রতি মান্থে সেটা আমরা বের করে ফেলছিলাম। সো এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। এরপরে আমরা যেহেতু প্রোডাকশন বাজেট অলরেডি করে ফেলছি, তো প্রোডাকশন বাজেট থেকে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট, প্রোডাকশনের ইনফরমেশন ইউজ করে ম্যাটেরিয়াল প্রতিটা প্রোডাকশনের জন্য কি পরিমাণ লাগতেছে, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি কতটুকু আমরা রাখতে চাই। তো এই ইনফরমেশন গুলো ইউজ করে কি পরিমাণ ম্যাটেরিয়াল পারচেস করতে হবে সেই ইনফরমেশনটা আমরা বের করে ফেলতে পারবো। তো সেটা আমরা বের করে ফেললাম। তো এরপরে আমরা তাহলে যেহেতু ক্যাশ ডিসবার্স হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালের জন্য, সো তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কি পরিমাণ লাগতেছে প্রতি মান্থে সেটা যখন আমরা জেনে যাব,
তো সেখান থেকে তাহলে ক্যাশ কি পরিমাণ ডিসবার্স হচ্ছে প্রতি মান্থে সেটাও বের করতে পারবো। তো আমাদের কিছু সার্টেন ইনফরমেশন দেওয়া ছিল, সেখান থেকে আমরা ক্যাশ ডিসবার্সমেন্ট কতটুকু হচ্ছে প্রতি মাসে সেটা বের করছিলাম। একইভাবে আমরা লেবার বাজেট বের করতে পারবো, ডিরেক্ট লেবার, যেহেতু এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার প্রোডাক্টের সাথে আমরা ডিরেক্টলি ট্রেস করতে পারি। তো একইভাবে কতটুকু লেবার আওয়ার লাগতেছে এই পরিমাণ প্রোডাকশনের জন্য। এছাড়াও লেবারদের কিছু পলিসি ছিল যে মিনিমাম একটা সার্টেন অ্যামাউন্টের তাদেরকে গ্যারান্টিড লেবার আওয়ার থাকতে হবে। তো এই ইনফরমেশন গুলা থেকে আমরা ওয়েজ রেট ইউজ করে ডিরেক্ট লেবারের যে কস্ট এটা সরাসরি পেয়ে যাচ্ছিলাম। তো এখানে আর আলাদা করে ক্যাশ ডিসবার্সমেন্ট বের করতে হচ্ছে না আমাদের। একইভাবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি ছিল, প্রোডাকশনের অ্যামাউন্ট জানি, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে, ফিক্স ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে, নন ক্যাশ কস্ট ডিসবার্সমেন্ট দেওয়া আছে। ইনফরমেশন গুলা ইউজ করে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেটটা পেয়ে যাচ্ছিলাম প্রতি মাসের জন্য। এখানেও যেহেতু আমরা ডিরেক্টলি ক্যাশে ইনফরমেশনটা পাচ্ছি, এটার জন্য আমাদের ক্যাশ ডিসবার্সমেন্ট বাজেট আলাদা করে করা লাগবে না। তো 3 ধরনের তাহলে ইনফরমেশন আমরা পেয়ে গেলাম ক্যাশ ডিসবার্সমেন্টের: ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এরপর যদি আমরা এন্ডিং ফিনিশড গুড ইনভেন্টরি বাজেটে আসি, আমাদেরকে প্রথমে প্রোডাকশন কস্ট পার ইউনিটটা বের করে নিতে হবে। প্রোডাক্ট কস্ট পার ইউনিট কি আমরা জানি অলরেডি, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো ডিরেক্ট ম্যাটেরিয়ালের জন্য আহ প্রতিটা ইউনিট প্রোডাকশনে কি পরিমাণ র ম্যাটেরিয়াল লাগে আর সেটার কস্ট কি সেটা যদি জানি তাহলে আমরা বের করে ফেলতে পারবো কি পরিমাণ ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগতেছে আর সেটার জন্য কি পরিমাণ কস্ট। একইভাবে আমরা ডিরেক্ট লেবার এর জন্য কস্টটা বের করে ফেলতে পারবো, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের জন্য কস্টটা বের করে ফেলতে পারবো। সো এই তিনটাকে যোগ করে দিয়ে আমরা প্রতি ইউনিট প্রোডাক্টের প্রোডাকশন কস্টটা এখানে ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো আমরা ইউনিট প্রোডাক্ট কস্ট জানি, আর এন্ডিং ইনভেন্টরি জুন 30-তে কতটুকু থাকবে সেটাও জানি। সো তাহলে ফিনিশড গুড ইনভেন্টরি, এন্ডিং ফিনিশড গুড ইনভেন্টরি বাজেট হচ্ছে আমাদের এইটা। এরপর আসে আমরা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেট। একইভাবে আমাদের ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফিক্স সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, নন ক্যাশ এক্সপেন্স দেওয়া আছে। তো সেখান থেকে আমরা হচ্ছে সেলস এর ইনফরমেশনের সাথে এগুলাকে ইউজ করে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বের করে ফেলতে পারবো। এটাও আমরা ডিরেক্ট ডলারে পেয়ে যাচ্ছি, এটার জন্য আর এডিশনাল ক্যাশ ডিসবার্সমেন্ট বাজেটের দরকার নেই। সো এরপর আমরা এখন চলে আসি ক্যাশ বাজেটে। এতটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, তোমাদের যদি মনে থাকে। সো এখন চলে আসছি আমরা ক্যাশ বাজেটে। আমরা ক্যাশ ইনফ্লো হচ্ছিল সেলস থেকে, রেভিনিউ থেকে, আর ক্যাশ আউটফ্লো হচ্ছে কি কি থেকে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে। সো এখন এই ইনফরমেশন গুলা যেহেতু আমরা জানি, এখন ক্যাশ ইনফ্লো কতটুকু হচ্ছে, আউটফ্লো কতটুকু হচ্ছে প্রতি মাসে, সো তাহলে আমরা এখন ক্যাশ বাজেটে এইগুলাকে বসায়ে এখান থেকে প্রতি মাসে ক্যাশ ইনফ্লো, আউটফ্লো এবং আমাদের কত থাকতেছে সেটা বের করতে পারবো। এবং যে পরিমাণ প্রোডাকশন করা লাগবে সেটার জন্য আদৌ আমাদের ওই পরিমাণ টাকা আছে কিনা সেটাও আমরা জানতে পারবো। সো তাহলে এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে ক্যাশ বাজেট প্রিপেয়ার করার জন্য। কি কি তাহলে একটু দেখি। একটা বলতেছে হ্যাজ অ্যান এপ্রিল 1 ক্যাশ ব্যালেন্স অফ $40,000। সো তার মানে আমাদের এই কোয়ার্টারটা যখন শুরু হচ্ছে এপ্রিল 1 তখন আমাদের ক্যাশ ব্যালেন্স অলরেডি আছে এই কোম্পানিতে, যেটা হচ্ছে যে $40,000। ঠিক আছে, কোম্পানিটা পারচেজ করছে 2টা ইকুইপমেন্ট। আচ্ছা, একটা ইকুইপমেন্টের জন্য তারা মে মাসে এই পরিমাণ ডলারের পারচেজ করছে এবং জুন মাসে এই পরিমাণ ডলারের পারচেস করছে। সো তার মানে পারচেস করা মানে আমাদের ক্যাশ আবার নেগেটিভ হয়ে গেল, আউটফ্লো হয়ে গেল। এরপর বলতেছে পেইজ এ ক্যাশ ডিভিডেন্ড অফ 49,000 ইন এপ্রিল। ডিভিডেন্ড মানে হচ্ছে প্রফিট
এটা স্টেক হোল্ডারদের মধ্যে শেয়ার করে দেওয়া, সো এটাকে আমরা ক্যাশ আউটফ্লো হিসেবেই ধরে থাকি। তো ক্যাশ তাহলে আউটফ্লো হচ্ছে এই পরিমাণ ইন এপ্রিলে, borrows on the first day of month and repays loan on the last day of month, ঠিক আছে, maintains a minimum cash balance of $30,000. So at the end of the month তাদের মিনিমাম ক্যাশ ব্যালেন্স থাকতে হবে $30,000। এই ইনফরমেশন গুলো সবগুলোই আমাদের লাগবে ক্যাশ বাজেট প্রিপেয়ার করার জন্য। মেইনটেইনস এ 16% ওপেন লাইন অফ ক্রেডিট ফর $75,000। সো তাহলে আমরা দেখি ইনফরমেশন গুলো কিভাবে কাজে লাগাই ক্যাশ বাজেট প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ক্যাশ বাজেটে চলে আসলাম। আমরা অলরেডি জানি যে এপ্রিলের বিগিনিং ব্যালেন্স 40,000 এখানে গিভেন ছিল, এটা আছে। এটার সাথে অ্যাড করব আমরা ক্যাশ কালেকশন। ক্যাশ কালেকশনের ইনফরমেশন আমরা কোথা থেকে পাবো? এক্সপেক্টেড ক্যাশ কালেকশন করছিলাম আমরা সেলস বাজেটের পরে, সেখান থেকে পাবো। তো ক্যাশ কালেকশন হয়েছিল এপ্রিল মাসে $1,70,000। আমরা যদি যেয়ে দেখি পিছনে আমাদের অ্যামাউন্টটা মিলে নাকি। এই যে 1,70,000 এক্সপেক্টেড ক্যাশ কালেকশন থেকে পাচ্ছিলাম আমরা। এরপর তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি এপ্রিল মাসে টোটাল ক্যাশ অ্যাভেইলেবল। এখন এখান থেকে আমাদেরকে মাইনাস করতে হবে ডিসবার্সমেন্ট গুলা। সো প্রথমে আসতেছে ম্যাটেরিয়ালের জন্য ডিসবার্সমেন্ট। এটা আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালের জন্য ক্যাশ ডিসবার্সমেন্ট একটা বাজেট করছিলাম, সেখানে এপ্রিল মাসে $40,000 ক্যাশ ডিসবার্সমেন্ট হচ্ছিল, যেগুলাকে আমরা মাইনাস করি। এরপর হচ্ছে এইটা পাচ্ছিলাম, এই অ্যামাউন্টটা পাচ্ছিলাম আমরা ডিরেক্ট লেবার বাজেট থেকে, এই অ্যামাউন্টটা পাচ্ছিলাম আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট থেকে, আর এই অ্যামাউন্টটা পাচ্ছিলাম আমরা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেট থেকে। সো তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাবদ যে পরিমাণ ক্যাশ ডিসবার্সমেন্ট হচ্ছে সেই বাজেট গুলা থেকে ইনফরমেশনটা বসায় দিলাম আমরা ক্যাশ বাজেটে। এরপর হচ্ছে ইকুইপমেন্ট পারচেজ। ইকুইপমেন্ট পারচেজ এপ্রিল মাসে হয় নাই, মে আর জুন মাসে হয়েছে আমাদের যদি মনে থাকে। এই যে ইকুইপমেন্ট পারচেজের অ্যামাউন্ট গুলা, তো ইকুইপমেন্ট পারচেজ হয় নাই, কিন্তু ক্যাশ ডিভিডেন্ড হয়েছে যেটা এপ্রিল মাসে হয়েছে, যেটা 49,000। এই যে 49,000 এর একটা ক্যাশ ডিভিডেন্ড হয়েছে, এটাও আমাদের ডিসবার্সমেন্ট হিসেবেই কাউন্ট হবে। তো তাহলে আমরা টোটাল ডিসবার্সমেন্ট পাচ্ছি। এখন দেখো টোটাল ডিসবার্সমেন্ট কিন্তু এপ্রিল মাসে টোটাল ক্যাশ অ্যাভেইলেবল থেকে বেশি। সো তার মানে আমাদেরকে কি করতে হবে? যেহেতু আমাদের $20,000 শর্ট আছে, সো আমাদের আসলে এই মাসে বড় করতে হবে। সো আমরা যদি বড় করি $50,000, 50,000 কেন করলাম? কারণ আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স অলওয়েজ 30,000 মেনটেন করতে হবে, যেটা ক্যাশ বাজেটের শুরুতে বলে দেওয়া আছে যে মেইনটেইনস মিনিমাম ক্যাশ ব্যালেন্স অফ 30,000। সো যদি আমরা এই 30,000 মেনটেন করতে চাই তাহলে আমাদেরকে 50,000 ধার করতে হবে, যেন আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্সটা 30,000 থাকে। ঠিক আছে, সো এপ্রিল মাসের ক্যাশ বাজেট নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? ঠিক আছে, আমরা তাহলে মে মাসের ক্যাশ বাজেটে চলে যাই। একইভাবে তাহলে যেহেতু এপ্রিল মাসের শেষে ছিল $30,000 ক্যাশ ব্যালেন্স, এটা মে মাসের শুরুতে চলে আসবে। অ্যাড করব ক্যাশ কালেকশন। এপ্রিল মাসে ক্যাশ কালেকশন যত হয়েছে সেলস থেকে সেটা এখানে বসায় দিব, তাহলে আমাদের এপ্রিল মাসের ক্যাশ অ্যাভেইলেবলটা পেয়ে যাচ্ছি। ক্যাশ ডিসবার্সমেন্ট গুলাকে মাইনাস করব, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, সেল, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাবদ যা যা লাগছে ওইটা আমরা বাজেট থেকে এনে বসায় দিব। এরপর ইকুইপমেন্ট পারচেজ করা হয়েছিল মে মাসে, সেটা বসায় দিব। কোনো ক্যাশ ডিভিডেন্ড মে মাসে হয় নাই, সো এটা দ্যাটস ওয়াই কোনো অ্যামাউন্ট নাই। সো তাহলে মে মাসে ক্যাশ ডিসবার্সমেন্টের অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম
তো এই মাসে দেখতে পাচ্ছি যে আমাদের একদম কাটায় কাটায় $30,000 থেকে যাচ্ছে। সো যেহেতু $30,000 থেকে যাচ্ছে, সো আমাদের তো এই পরিমাণ ক্যাশ ব্যালেন্স মেনটেন করতে হবে মে মাসের শেষেও। তো তাহলে আমরা যে বড় করছিলাম এটার জন্য আমরা এই কোনো রিপে করতে পারবো না মে মাসে, কারণ আমাদের এই 30,000টা মে মাসের এন্ডিং ইনভেন্টরির জন্য, মানে এন্ডিং এ থাকতে হবে। ঠিক আছে, সো তাহলে এই মাসে আমাদের কোনো বড়োইং রিপেমেন্ট বা ইন্টারেস্ট লাগতেছে না, একদম বরাবর কাটায় কাটায় $30,000 থেকে যাচ্ছে। সো ঠিক আছে, এরপর আসি আমরা জুন মাসে। একইভাবে জুন মাসেরও বিগিনিং ক্যাশ ব্যালেন্স জানি, ক্যাশ কালেকশন অ্যাড করব, সেখান থেকে আমরা টোটাল ক্যাশ অ্যাভেইলেবল পাবো। তারপর ডিসবার্সমেন্ট গুলা মাইনাস করবো, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর ইকুইপমেন্ট পারচেস একটা জুন মাসেও ছিল, সো এই অ্যামাউন্টটাকেও মাইনাস করব। আর এখানেও কোনো ক্যাশ ডিভিডেন্ড ছিল না, সো তাহলে আমরা টোটাল ক্যাশ ডিসবার্সমেন্ট পেয়ে যাব। সো এই মাসে দেখো টোটাল ক্যাশ অ্যাভেলেবল যত আছে তার থেকে ডিসবার্সমেন্ট অনেক কম। সো তাহলে আমাদের আসলে এক্সেস বা ডেফিসিয়েন্সি বাবদ পজিটিভ $95,000 থাকতেছে। তাহলে আমরা এই মাসে রিপেমেন্ট করতে পারবো। সো এই $95,000 থেকে আমরা রিপে করে দিলাম 50,000। ঠিক আছে, এরপরে যদি আমরা ইন্টারেস্টটাও শোধ করে দিই, ইন্টারেস্টটা কি শুরুতেই বলা ছিল যে একটা অ্যানুয়াল এই রেটে আমরা হচ্ছে ওপেন লাইন অফ ক্রেডিট পাই। তো তাহলে অ্যানুয়াল যেহেতু 16%, আর আমরা 3 মাসের জন্য এই টাকাটা রাখছি, কারণ আমাদেরকে বলা হয়েছিল যদি আমরা বড় করি তাহলে সেটা হবে কোনো একটা পিরিয়ডের শুরুতে, আর যদি রিপে করি তাহলে সেটা হবে কোনো একটা পিরিয়ডের শেষে। তো তাহলে এপ্রিলের শুরুতে নিছি আমরা, আর জুনের শেষে রিটার্ন করছি, তার মানে আমাদের কাছে 3 মাস ছিল। সো 3/12, সেখান থেকে আমরা এই $2,000 অ্যামাউন্টটা পাচ্ছি। তো এইটাও মাইনাস হয়ে যাবে। তো তাহলে আমাদের থাকবে $43,000, যেটা হচ্ছে 30,000 এর থেকে বেশি, কারণ আমরা অলওয়েজ মিনিমাম $30,000 মেনটেন করতে চাই। সো তাহলে এই হচ্ছে আমাদের জুনের ক্যাশ বাজেট। সো তাহলে আমরা যা ইনফরমেশন পেলাম সোফার, এগুলাকে যদি সাম করে দিই তাহলে আমরা পুরো কোয়ার্টারের জন্য এই ভ্যালুগুলা পেয়ে যাব। আর কোয়ার্টারের শেষে এন্ডিং ক্যাশ ব্যালেন্স কতটুকুই থাকবে, যেটা হচ্ছে জুনের শেষে ছিল। তো এই হচ্ছে আমাদের ক্যাশ বাজেট। এটা হচ্ছে সোফার আমরা যতগুলা বাজেট দেখছি তার মধ্যে সবচেয়ে কমপ্লেক্স, বাট কোন ইনফরমেশনটা কোথা থেকে ফ্লো হচ্ছে এতটুকু বুঝতে পারলে আমার মনে হয় না খুব বেশি কমপ্লেক্স লাগবে বলে তোমাদের। সো এই হচ্ছে ক্যাশ বাজেট। সো তাহলে আমরা ক্যাশ বাজেট করে ফেললাম। ক্যাশ বাজেট করে ফেললে বাজেটের ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারবো। বাজেটের ইনকাম স্টেটমেন্ট কি? এটা হচ্ছে ট্রেডিশনাল ফরম্যাট ফলো করতেছে ইনকাম স্টেটমেন্টটা। তো যদি দেখি সেলস, সেলস হচ্ছে আমাদের এক্সপেকটেশন ছিল এই পুরো 3 মাসে এই পরিমাণ ইউনিট সেলস হবে। তো এই পরিমাণ ইউনিট কি, আমরা যদি এপ্রিল মে জুন এই 3 মাসেরটা যোগ করি তাহলে আমরা এত ইউনিট পাবো। আর প্রতি ইউনিটের সেলিং প্রাইস ছিল, সেখান থেকে আমরা সেলস এর ভ্যালু বের করে ফেলতে পারবো। কস্ট অফ গুড সোল্ড, যেহেতু আমরা আহ ধরেই নিছি যে এই পরিমাণ সেলস হয়েছে, সো তাহলে কস্ট অফ গুড সোল্ড এইটা। আর আমরা প্রতিটা প্রোডাক্টের প্রোডাকশন কস্ট বের করছিলাম, তো সেখান থেকে কস্ট অফ গুড সোল্ড পেয়ে গেলাম। সেটা মাইনাস করলে পাচ্ছি গ্রস মার্জিন। গ্রস মার্জিন থেকে মাইনাস করবো সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মাইনাস করলাম। অপারেটিং ইনকাম পাচ্ছি, আর এখান থেকে মাইনাস করতেছি ইন্টারেস্টের জন্য যে পরিমাণ কস্ট গেছে, ইন্টারেস্ট এক্সপেন্স, তাহলে পাচ্ছি আমরা নেট ইনকাম। সো এই 3 মাসের জন্য যদি বাজেটের ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলা হয় তাহলে এই 3 মাসের জন্য আমাদের বাজেটের নেট ইনকাম হচ্ছে এই ভ্যালুটা। এরপরে হচ্ছে বাজেটেড ব্যালেন্স শিট। বাজেটেড ব্যালেন্স শিট থেকে এই চ্যাপ্টারের পরে আর কিছুই লাগবে না। সো ব্যালেন্স শিটে আমরা যাব না, আমরা বাজেটেড ইনকাম স্টেটমেন্ট পর্যন্তই থাকবো।
তো এতটুকু হচ্ছে আমাদের মাস্টার বাজেটিং এর সিলেবাস। সো লাস্টে যে দুইটা দেখলাম, বাজেটেড ইনকাম স্টেটমেন্ট আর ক্যাশ বাজেট, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? ঠিক আছে, যদি না থাকে তাহলে আমি পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ নতুন স্লাইডটা? জি ম্যাম, দেখা যাইতেছে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 13, এটার নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস। আমাদের যে বইটা শেয়ার করছি তোমাদের সাথে, সেটার চ্যাপ্টার 13 হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। তো এইটার এটাও হচ্ছে একটা ডিসিশন মেকিং টুল। যদি আমাদের বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার অপশন থাকে, ক্যাপিটাল বাজেটিং মানেই হচ্ছে যে আমরা কোনো একটা নতুন প্রজেক্টে টাকা ইনভলভ করতে চাচ্ছি, ইনভেস্ট করতে চাচ্ছি, বা কোনো একটা এক্সিস্টিং প্রজেক্টকে এক্সপান্ড করতে চাচ্ছি। তো সেখানে আমাদেরকে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দিকে যেতে হয়। সো এই ইনভেস্টমেন্টটাকে বলে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। সো এটার জন্য যে বাজেটিং ডিসিশন, সেটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। তো আমাদের এখানে কাজ হচ্ছে যে, যেই প্রজেক্ট গুলাতে ইনভেস্ট করা হবে, সেই প্রজেক্ট গুলার লং টার্ম সেখান থেকে কি পরিমাণ বেনিফিট পাচ্ছি বা সেখান থেকে কি পরিমাণ রেভিনিউ আসতেছে, সেটা অ্যানালাইসিস করা শুরুতে। দেন অ্যানালাইসিস করে ডিসাইড করা যে এই পার্টিকুলার প্রজেক্টে আমাদের ইনভেস্ট করা ঠিক হবে নাকি হবে না। তো টিপিক্যাল ক্যাপিটাল বাজেটিং ডিসিশন কি কি হতে পারে, যেমন কস্ট রিডাকশন ডিসিশন হতে পারে, যে আমরা কি কোনো একটা নতুন ইকুইপমেন্ট কিনতে চাচ্ছি যেটা আমাদের প্রোডাকশন কস্ট রিডিউস করবে। সো প্রোডাকশন কস্ট রিডিউস করা মানে হচ্ছে সেলিং প্রাইস সেম থাকবে, কিন্তু রেভিনিউ বা সেলিং প্রাইস যেটা সেটা সেম থাকবে, কিন্তু আমাদের কস্ট কমে যাবে, তার মানে আমাদের প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে। তো এইখানে ইনভেস্ট করাটা ঠিক হবে নাকি হবে না, তো আমাদের তাহলে অ্যানালাইসিস করতে হবে যে আমরা যতদিন ধরে এই পার্টিকুলার ইকুইপমেন্টটা ইউজ করব, ততদিনের মধ্যে আমরা যত টাকা ইনভেস্ট করতেছি সেটাকে আমরা ফেরত পাচ্ছি কিনা, বা এটা থেকে আমাদের আসলে লাভ কি রকম হচ্ছে, সেটা অ্যানালাইসিস করে দেখব। একইভাবে এক্সপানশন ডিসিশন, should a new plant or warehouse or other facility be acquired to increase capacity and sales? সো একই রকম। সো ইকুইপমেন্ট সিলেকশন, যেমন আমাদের মেশিনের জন্য আমরা কয়েক ধরনের ইকুইপমেন্ট হয়তো কেনার মতো টাকা আছে। সো কয়েক ধরনের ইকুইপমেন্ট কেনার মতো টাকা আছে, সো আমরা তাহলে এখন কোনটা কিনবো? এছাড়াও হতে পারে যে কোনো একটা নতুন ইকুইপমেন্ট কিনতে যাচ্ছি বা লিজ নিতে চাচ্ছি, এটা করা ঠিক হবে নাকি হবে না। এই ধরনের ডিসিশনটা আমরা বলতেছি ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, যেখানে আমাদের ইনভেস্টমেন্ট লাগবে। তো আমাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে এই ইনভেস্টমেন্ট গুলা থেকে কি আমরা প্রপারলি টাকা উঠায় আনতে পারতেছি কিনা। তো এই ক্যাপিটাল বাজেটিং ডিসিশন দুইটা ব্রড ক্যাটাগরির হতে পারে। একটাকে বলতেছি আমরা স্ক্রিনিং ডিসিশন, আরেকটাকে বলতেছি আমরা প্রেফারেন্স ডিসিশন। সো নাম শুনেই হয়তো মোটামুটি বোঝা যাচ্ছে। স্ক্রিনিং ডিসিশন হলে কি হবে? স্ক্রিনিং ডিসিশন হলে একটা কোম্পানি
একটাই প্রজেক্ট থাকবে, সো এখানে আমাদের অ্যানালাইসিস করে বলতে হবে যে এই প্রজেক্টটা কি একসেপ্টেবল নাকি একসেপ্টেবল না। সো যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এ কোম্পানি মে হ্যাভ এ পলিসি অফ accepting projects only if they provide return of at least 20% on the investment. The required rate of return is minimum rate of return a project must yield to be acceptable. So আমাদেরকে কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট যদি দেওয়া থাকে, সেটা অ্যাটলিস্ট 20% রেটে আমাদের ইনভেস্টমেন্টটাকে ফেরত আনতে হবে বা এখান থেকে রেভিনিউ জেনারেট করতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা একসেপ্টেবল হবে, আদারওয়াইজ হবে না। আর প্রেফারেন্স ডিসিশন যেটা, সেখানে বোঝা যাচ্ছে যে আমাদের মাল্টিপল অল্টারনেটিভ থাকবে, সেভারেল একসেপ্টেবল অল্টারনেটিভ থাকবে, যেখান থেকে আমাদের বের করতে হবে যে বা র্যাঙ্ক করতে হবে যে কোনটা কোনটা আমাদের বেশি প্রেফার করতেছি। সো আমরা এখানে কয়েক ধরনের মেথড দেখব, যে মেথড গুলা দিয়ে স্ক্রিনিং ডিসিশন, প্রেফারেন্স ডিসিশন এগুলো নেওয়া যায়। সো মেথড গুলা হচ্ছে পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, আর ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর হচ্ছে সিম্পল রেট অফ রিটার্ন। এই 4টা মেথড দেখব আমরা, যেখান থেকে আমরা এই স্ক্রিনিং ডিসিশন আর প্রেফারেন্স ডিসিশন এগুলো নিতে পারি। সো এই মেথড গুলো আমরা যখন দেখবো তখন একটা একটা করে আমি ডিসক্রাইব করে যাব। তো তাহলে আমাদের আগে জানা দরকার যে আমাদের যদি কোনো একটা প্রজেক্ট সম্বন্ধে ইনফরমেশন দেওয়া থাকে, আমাদেরকে সবার আগে ফিগার আউট করতে হবে যে কোনগুলা ক্যাশ ইনফ্লো আর কোনগুলা ক্যাশ আউটফ্লো। তো ক্যাশ আউট, টিপিক্যাল ক্যাশ আউটফ্লো গুলো এখানে দেওয়া আছে। কি কি? যেমন রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স, যদি বলা থাকে যে কোনো একটা রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্সের কাজ হবে এত নাম্বার ইয়ারে, সো তার মানে আমাদের ক্যাশ আউটফ্লো হবে ওই পরিমাণ। ইনক্রিমেন্টাল অপারেটিং কস্ট, তো যদি বলে যে ইনক্রিমেন্টাল অপারেটিং কস্ট, তো কস্ট টার্মটা শুনেই বুঝতে পারতেছি যে এটা ক্যাশ আউটফ্লো হওয়ার লক্ষণ। এরপরে যদি যাই, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানেও হচ্ছে ক্যাশ আউটফ্লো, কারণ শুরুতে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, তারপরেই না ওখান থেকে রেভিনিউ জেনারেট হবে। একইভাবে ওয়ার্কিং ক্যাপিটাল, এই ধরনের টার্মিনোলজি গুলা যদি থাকে, এগুলা ইন্ডিকেট করে যে ক্যাশ আউটফ্লো হবে। আর ক্যাশ ইনফ্লো কি কি? যদি বলা থাকে স্যালভেজ ভ্যালু হবে কোনো একটা পার্টিকুলার মেশিন যদি আমরা সেল করি, স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে যে এই কোনো একটা পার্টিকুলার মেশিন বা ইকুইপমেন্ট এটা ইউজের শেষে যে সেল করে দিলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে বলি স্যালভেজ ভ্যালু। সো স্যালভেজ ভ্যালু থেকে আমরা অলওয়েজ ক্যাশ ইনফ্লো পাবো। ইনক্রিমেন্টাল রেভিনিউ, রেভিনিউ অলওয়েজ হচ্ছে ক্যাশ ইনফ্লো হওয়ার লক্ষণ। রিডাকশন অফ কস্ট, এটা যদি বলা থাকে যে কোনো একটা প্রজেক্ট আমরা যদি হাতে নিই তাহলে আমাদের রিডাকশন অফ কস্ট হবে, তো সেটাও হচ্ছে ক্যাশ ইনফ্লোর লক্ষণ। আর রিলিজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল, ফর এক্সাম্পল কোনো একটা প্রজেক্টের জন্য আমরা শুরুতে ইয়ার ওয়ানে ক্যাপিটাল ইনভেস্ট করছি একটা সার্টেন অ্যামাউন্টের, আর 5 বছর পরে ওইটা রিলিজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল, তো ওই ওয়ার্কিং ক্যাপিটালটা রিলিজ হয়ে যাচ্ছে। তো এই ধরনের টার্মিনোলজিও যদি থাকে, এটাও হচ্ছে ক্যাশ ইনফ্লো হওয়ার লক্ষণ। ঠিক আছে? আর একটা যে টার্ম আমাদের জানা লাগবে আমাদের মেথোডোলজি গুলোতে চলে যাওয়ার আগে, সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। তো তোমরা অলরেডি জানো যে কি পরিমাণ ইনফ্লেশন হচ্ছে। তো একটা যে কোনো একটা অ্যামাউন্টের টাকার ভ্যালু 1 বছর পরেও সেম থাকতেছে না, সো এটা ইয়ার টু ইয়ার এটার ভ্যালু অলওয়েজ কমতেছে। সো আমরা যখন কোনো একটা বাজেটিং করব, ক্যাপিটাল বাজেটিং স্পেশালি, সো আমাদের এই টাইম ভ্যালু অফ মানিটা মাথায় রাখা দরকার। সো যদি আমরা
এখন কোনো একটা প্রজেক্টে 10,000 টাকা ইনভেস্ট করি, এই 10,000 টাকার ভ্যালু 5 বছর বা 10 বছর পরে যে সেম থাকবে না, এটার ভ্যালু অনেক কমে যাবে। সো আমাদের অলওয়েজ কনসিডার করতে হবে এই যে কোনো একটা ডিসিশন নেওয়ার সময় যে আমরা টাইম ভ্যালু অফ মানি এই কনসেপ্টটা কি ক্লিয়ারলি অ্যাকনলেজ করতেছে কিনা ডিসিশন গুলা নেওয়ার সময়। কারণ এখন আমরা 10,000 টাকা হয়তো ইনভেস্ট করতেছি, কিন্তু আমরা যদি 5 বছর বা 10 বছর পরে দিয়ে চিন্তা করি এখান থেকে 10,000 টাকাই আসলে রেভিনিউ আসবে, তাহলে কিন্তু আমাদের লাভ হলো না। কারণ আমাদেরকে এই 10,000 টাকা হয়তো ইকুইভ্যালেন্ট হয়ে যেতে পারে 5 বছর বা 10 বছর পরে 15,000 টাকার সমান। তো তখন আমাদেরকে কনসিডার করতে হবে যে টাইম ভ্যালু অফ মানিটাকে আমরা ঠিকঠাক মতো কনসিডার করছি কিনা। সো এই জিনিসটা আরেকটা মনে রাখতে হবে। সো আমরা যদি জানি যে আমরা কি ধরনের ডিসিশন নিব, স্ক্রিনিং নাকি প্রেফারেন্স ডিসিশন, আমরা যদি জানি যে ক্যাশ ইনফ্লো কোনগুলা, ক্যাশ আউটফ্লো কোনগুলা, আর টাইম ভ্যালু অফ মানিটাকে কিভাবে কনসিডার করা হচ্ছে আমি যে পার্টিকুলার মেথডটা ইউজ করব সেটাতে, তাহলে আমরা এই মেথড গুলা ইউজ করে যে কোনো একটা ক্যাপিটাল বাজেটিং এর জন্য ডিসিশন নিতে পারি। সো আমরা তাহলে আমাদের প্রথম মেথডটাতে চলে যাই, যেটার নাম ছিল পে ব্যাক মেথড। এটাকে আমরা পে ব্যাক পিরিয়ড এখানে কনসিডার করা হয় ইউজুয়ালি। সো পে ব্যাক মেথডটা যদি দেখি, the payback method focuses on the payback period, which is the length of time that it takes for a project to recoup its initial cost out of the cash receipt that it generates. So আমরা যদি কোনো একটা প্রজেক্টে এখন 20,000 টাকা ইনভেস্ট করি, সে যে রেভিনিউ জেনারেট করবে এই প্রজেক্টটা থেকে, সে কত দিন সময় লাগাবে বা কত বছর সময় লাগাবে এই ইনভেস্টমেন্টটাকে উঠায় আনার জন্য, শুধু ইনভেস্টমেন্টটাকে উঠায় আনার জন্য কত সময় লাগবে, এটাই আমাদের এই পে ব্যাক পিরিয়ডের মূল উদ্দেশ্য। আমরা এখানে এই পার্টিকুলার প্রজেক্ট থেকে কি পরিমাণ রেভিনিউ জেনারেট হচ্ছে, কত প্রফিট হচ্ছে সেটাতে যাব না। আমরা শুধু জানতে চাই যে কত দিনের মধ্যে বা কত ইয়ারের মধ্যে টাইম ইট টেকস ফর অ্যান ইনভেস্টমেন্ট টু পে ফর ইটসেলফ। সো এই ইনভেস্টমেন্টটা কত কত তাড়াতাড়ি সে উঠায় আনতে পারবে। So the basic premise of payback method is the more quickly the cost of an investment can be recovered, the more desirable is the investment. So যেই প্রজেক্টটা কোনো একটা পার্টিকুলার ইনভেস্টমেন্ট থেকে যত তাড়াতাড়ি টাকা উঠায় আনতে পারবে সেইটা আমাদের কাছে মোর প্রেফারেবল, নট দ্যাট যে এটা কি লং রানে আরো বেশি প্রফিটেবল হচ্ছে কিনা সেটার থেকে। তো তাহলে এই পে ব্যাক পিরিয়ডটা আমরা কিভাবে বের করতে পারি? The payback method analyzes cash flows, however, it does not consider the time value of money. তো payback method যদি আমরা ইউজ করি সে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে না। ওকে, সো যদি when the annual cash inflow is the same each year, this formula can be used to compute payback period. So যদি annual net cash inflow, সো তার মানে আমরা ধরে নিচ্ছি যে অ্যানুয়ালি একটা সেম রেটে ক্যাশ ইনফ্লো হতে থাকবে। তো ইয়ার ওয়ানে আমরা হয়তো 5,000 টাকা পাচ্ছি, ইয়ার 2-তে 5,000 টাকা পাচ্ছি, ইয়ার 3-তে 5,000 টাকা পাচ্ছি, এরকম একটা সেম ভ্যালু থাকবে। আর ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড, এই দুইটা ইনফরমেশন ইউজ করে আমরা পে ব্যাক পিরিয়ডটা বের করে ফেলতে পারবো। যদি আমরা একটা এক্সাম্পলে চলে যাই, management at Daily Grind wants to install an espresso bar in its restaurant that cost 1,40,000 and has a 10-year life. Acha will generate annual cash inflow of $35,000. Management requires a payback period of 5 years or less on all investment. What is the payback period for the espresso bar? তো আমরা যদি এই সূত্রটা ইউজ করি, ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড ডিভাইডেড বাই অ্যানুয়াল ইনফ্লো, এখান থেকে আমরা পাচ্ছি পে ব্যাক পিরিয়ড।
সো আমাদেরকে বলা ছিল অলরেডি কোম্পানির ক্রাইটেরিয়া হচ্ছে 5 ইয়ার অথবা লেস দেন দ্যাট হলে আমরা এই প্রজেক্টটাকে একসেপ্ট করব। সো তার মানে আমাদের যেহেতু 4 ইয়ারের মধ্যে সেই ইনভেস্টমেন্টটাকে ব্যাক পেয়ে যাচ্ছি, তো তাহলে আমরা এই এসপ্রেসো বারটার জন্য ইনভেস্ট করব। তো যেহেতু এখানে একটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছি, তার মানে এটা হচ্ছে স্ক্রিনিং ডিসিশন। আমরা কোনো একটা পার্টিকুলার ক্রাইটেরিয়ার বেসিসে স্ক্রিনিং করতেছি, যেটা হচ্ছে ম্যানেজমেন্ট রিকোয়ার্স পেব্যাক পিরিয়ড 5 ইয়ার অর লেস। তো আমার একটা ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে, এটার বেসিসে আমরা একটা প্রজেক্টকে স্ক্রিনিং করতেছি। এই ধরনের ডিসিশনকে আমরা বলতেছিলাম যে স্ক্রিনিং ডিসিশন। আর এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে দুইটা প্রজেক্ট দেওয়া আছে, প্রজেক্ট এক্স আর প্রজেক্ট ওয়াই। আমাদেরকে বলতে হবে যে কোন প্রজেক্টটা শর্টেস্ট পে ব্যাক পিরিয়ড, শর্টেস্ট টাইমের মধ্যে আমার যে কস্টটা সেটাকে সে ব্যাক করতে পারবে, সেটাকে আমরা সেটা জানতে চাচ্ছি। সো যেহেতু এখানে দুইটা প্রজেক্টের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, এটা হচ্ছে প্রেফারেন্স ডিসিশন। তো তাহলে আমরা যে সবচেয়ে শর্টেস্ট টাইমে পে ব্যাক করতে পারবে তাকেই আমরা প্রেফার করবো। সো তাহলে আমরা যদি দেখি কে পারবে সবচেয়ে শর্টেস্ট টাইমের মধ্যে করতে। প্রজেক্ট এক্স। রাইট, প্রজেক্ট এক্স। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ। তো এ হচ্ছে 1 লাখ টাকা 2 ইয়ারেই দিয়ে দিচ্ছে প্রজেক্ট এক্স, বাট প্রজেক্ট ওয়াই এর 2 ইয়ার থেকে একটু বেশি লাগতেছে। কিন্তু দেখো 2 ইয়ারের পরে যে কিন্তু প্রজেক্ট ওয়াই থেকে আরো অনেক বেশি ক্যাশ ইনফ্লো হচ্ছে, কিন্তু এটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড কনসিডার করে না। তো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। তো প্রজেক্ট এক্স হ্যাজ পে ব্যাক পিরিয়ড অফ 2 ইয়ার্স, বাট প্রজেক্ট ওয়াই এর একটু বেশি 2 ইয়ার থেকে। সো দ্যাটস ওয়াই আমরা প্রজেক্ট এক্স কে কনসিডার করব। তো এখন যদি আমরা দেখি যে পে ব্যাক পিরিয়ডের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলা। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইগনোরস টাইম ভ্যালু অফ মানি, ইগনোরস ক্যাশ ফ্লো আফটার পে ব্যাক পিরিয়ড, shorter payback period does not always mean a more desirable investment. আমরা ওটা অলরেডি দেখলাম। আর স্ট্রেংথ কি কি? সার্ভস অ্যাজ স্ক্রিনিং টুল, বাট এটা একটা স্ক্রিনিং টুল হিসেবে কাজ করতেছে। আইডেন্টিফাইজ ইনভেস্টমেন্ট দ্যাট রিকুপ ক্যাশ ইনভেস্টমেন্ট কুইকলি। সো সে আইডেন্টিফাই করতেছে এমন একটা ইনভেস্টমেন্টকে যেখান থেকে আমরা ফাস্টার ইনভেস্টমেন্টটাকে উঠায় আনতে পারবো। আর আইডেন্টিফাইজ প্রোডাক্ট দ্যাট রিকুপ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কুইকলি। সো একই কথা মোটামুটি, যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা ক্যাশ ইনভেস্টমেন্ট সেটাকে যে ফাস্টার উঠায় আনতে পারবে সেটাকেই আমরা প্রেফার করব। এখন যদি এমন হয় যে ক্যাশ ফ্লোটা ইভেন না, যেটা আমরা দেখলাম যে সূত্র ইউজ করার জন্য লাগতেছিল, যে যদি ক্যাশ ইনফ্লোটা সেম থাকে ইচ ইয়ারে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারতাম। কিন্তু যদি আনইভেন থাকে, যেমন ফর এক্সাম্পল এই দুইটা প্রজেক্টের জন্য যেটা ছিল, যেটা সেম অ্যামাউন্টের ক্যাশ ইনফ্লো প্রতি ইয়ারেই দিচ্ছে না, ভ্যারি করতেছে, এরকম কেস হলে আমরা কি করব? যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা এখান থেকে খালি দেখব যে when cash flows associated with an investment project changes year to year, the payback formula introduced earlier cannot be used. Instead, the unrecovered investment must be tracked year by year. So আমাদেরকে প্রতি ইয়ারে যোগ করে করে যেতে হবে যে কখন গেলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সমান হবে। তো আমরা অলরেডি জানি যে এই ইয়ারগুলোতে আমরা ক্যাশ ইনফ্লো পাবো এই রেটে। আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 4,000। সো এখান থেকে তাহলে আমরা দেখতেছি যে ইয়ার 4-এ যে আমরা এই 4,000 টাকা পেয়ে যাচ্ছি। সো
তাহলে এটার পে ব্যাক পিরিয়ড হবে 4 ইয়ার। ঠিক আছে, তো হোপফুলি পে ব্যাক পিরিয়ড মেথড বুঝা গেছে। কারো কি পে ব্যাক পিরিয়ড মেথড নিয়ে কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ইভ্যালুয়েশন মেথডে চলে যাই, যেটার নাম হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড। তো এখানে আমরা কি করি, এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। তো কোন 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 প্রজেক্টটা আমাকে ফাস্টার পে ব্যাক করতে পারতেছে, অথবা কোনো একটা যদি স্ক্রিনিং ডিসিশন হয় যে ধরো 5 ইয়ার অথবা এর থেকে কম হতে হবে পে ব্যাক পিরিয়ড, কোনো একটা প্রজেক্ট একসেপ্টেবল হতে হলে, তো এরকম ইনফরমেশন দেওয়া আছে, তো ওইটার বেসিসে আমরা অ্যানালাইসিস করছিলাম। বাট নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে যেটা করব, আমরা সমস্ত ইনফ্লো আর আউটফ্লো গুলাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিব। সো তার মানে আমরা বুঝতেই পারতেছি নেট প্রেজেন্ট ভ্যালু মেথড টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে। ওকে, তাহলে আমরা দেখি সে কিভাবে করে কাজটা। Net present value method compares the present value of a project's cash inflow with the present value of its cash outflow. The difference between these two streams of cash flows is called net present value. তো আমরা সমস্ত ক্যাশ ইনফ্লো আউটফ্লো গুলোকে নেট প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, দেন দেখবো যে ইনফ্লো আর আউটফ্লো ডিফারেন্স কত হচ্ছে, সেখান থেকে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পাবো। দুইটা অ্যাজাম্পশন আছে নেট প্রেজেন্ট ভ্যালু মেথডের। অল ক্যাশ ফ্লোস other than the initial investment occur at the end of the period, আর all cash flows generated by an investment project are immediately reinvested at a rate of return equal to the discount rate. আচ্ছা, সো আমাদের এখানে একটা ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে, যে রেটে টাইম ভ্যালু অফ মানিটা চেঞ্জ হয়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা পার্টিকুলার কোম্পানি একটা 5 ইয়ারের কন্ট্রাক্ট পাইছে to provide component parts of a large manufacturer for a large manufacturer. সেখানে কস্ট এন্ড রেভিনিউ ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা অলরেডি জানি যে কস্ট হচ্ছে ক্যাশ আউটফ্লো, রেভিনিউ হচ্ছে ক্যাশ ইনফ্লো। সো আমরা এই ইনফরমেশন গুলা থেকে নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করব। সো কস্ট অফ এনি স্পেশাল ইকুইপমেন্ট ক্যাশ আউটফ্লো, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড ক্যাশ আউটফ্লো, রিলাইনিং ইকুইপমেন্ট ইন 3 ইয়ার্স। তো এটা বোঝা যাচ্ছে যে ইকুইপমেন্টের মেইনটেনেন্স এর জন্য লাগবে 3 বছরের। সো এটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। স্যালভেজ ভ্যালু অফ ইকুইপমেন্ট ইন ইয়ার্স, স্যালভেজ ভ্যালু কি ইনফ্লো ছিল না আউটফ্লো ছিল, মনে আছে কারো? আউটফ্লো ছিল, ইনফ্লো ছিল, ইনফ্লো ইনফ্লো ছিল, রাইট। আচ্ছা, অ্যানুয়াল ক্যাশ রেভিনিউ এন্ড কস্ট। তো এই প্রতিটা ভ্যালু উপরে যেগুলো দেখলাম এইগুলা হচ্ছে একবারই হইছে। সো কস্ট অফ স্পেশাল ইকুইপমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড, এগুলো হচ্ছে আমাদের পিরিয়ডের শুরুতেই হয়ে যাবে। রিলাইনিং ইকুইপমেন্ট বা মেইনটেনেন্স যেটা, সেটা হচ্ছে আমাদের 3 বছর পরে যে লাগবে, একবারই হবে। স্যালভেজ ভ্যালু ইন 5 ইয়ার, এটা হচ্ছে 5 বছর পরে যে হবে ইনফ্লোটা। আর অ্যানুয়াল রেভিনিউজ এন্ড কস্ট, যেটা হচ্ছে তার মানে আমাদের প্রতি বছরই এইটা সেম অ্যামাউন্টেই হতে থাকবে। সো সেলস রেভিনিউ পাবো আমরা পার্ট গুলা থেকে প্রতি বছর এত, কস্ট অফ পার্ট সোল্ড, রেভিনিউ হচ্ছে ক্যাশ ইনফ্লো, কস্ট অফ পার্ট সোল্ড ক্যাশ আউটফ্লো, স্যালারিজ এন্ড শিপিং এটাও কস্ট, সো এটাও হচ্ছে ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, সো এই ইনফরমেশন গুলো ইউজ করে আমরা এখন নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করব। আর কি বলতেছে, at the end of 5 year the working capital will be released and may be used to elsewhere by Lester. So working capital রিলিজ হয়ে যাবে। সো তার মানে আমরা 5 বছর পরে যে ক্যাপিটালটা ইনভেস্ট করছি সেটাকে আবার ব্যাক পাবো। কোম্পানি ইউজেস ডিসকাউন্ট রেট 11%, এটা হচ্ছে এই রেটে টাইম ভ্যালু অফ মানিটা চেঞ্জ হচ্ছে।
হচ্ছে, যেটাকে আমরা বলি ডিসকাউন্ট রেট, শুড দ্য কন্ট্রাক্ট বি একসেপ্টেড। তো এটা কি ধরনের ডিসিশন কেউ বলতে পারবা? কি স্ক্রিনিং ডিসিশন না প্রেফারেন্স ডিসিশন? স্ক্রিনিং ডিসিশন, কারণ এখানে এক্স্যাক্টলি, কারণ এখানে একটাই প্রজেক্ট আছে, সেটাকে আমাদের ইভ্যালুয়েট করতে হচ্ছে, সো এটা স্ক্রিনিং ডিসিশন। তো তাহলে আমরা কি করব, প্রথমে অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লোটা বের করে ফেলবো। আমরা সেলস এর রেভিনিউ জানি, আর প্রতি বছর এই পরিমাণ খরচ হবে কস্ট হিসেবে, সেটাও জানি। সো তার মানে অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লো বের করে ফেলতে পারলাম, যেটা একটা পজিটিভ ভ্যালু। তো তাহলে আমরা যদি বসাতে থাকি যে কোন ডিসিশন গুলো কখন হচ্ছে, ইনভেস্টমেন্ট ইন ইকুইপমেন্ট এটা প্রেজেন্ট পিরিয়ডে হচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড এটাও প্রেজেন্ট পিরিয়ডে হচ্ছে, দ্যাটস ওয়াই এটা ইয়ার বলতেছি নাও। ক্যাশ ফ্লো, যে ইনভেস্টমেন্ট আর ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড বলছি যে এই দুইটাই হচ্ছে ক্যাশ আউটফ্লো, সো দ্যাটস ওয়াই আমরা এগুলাকে মাইনাস করে দিতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ভ্যালুতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা যে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো সেটা হচ্ছে 1। সো প্রেজেন্ট ভ্যালু এই দুইটারই যা ছিল তাই থাকবে। তার মানে এখন যদি আমরা বাকিগুলার দেখি, তো তাহলে আমাদের তো এখন টাইম ভ্যালু অফ মানি কনসিডার করতে হবে, কারণ আমাদের 3 বছর পরে কিছু কস্ট যাচ্ছে, 5 বছর পরে আমরা স্যালভেজ ভ্যালু পাচ্ছি। সো এইগুলাকে আমাদের যেটা করতে হবে, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। তো এফ মানে হচ্ছে ফিউচার ভ্যালু, পি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আই মানে হচ্ছে ডিসকাউন্ট রেট, আমাদের অলরেডি দেওয়া আছে 11%, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা টাইম অফ দ্য ট্রানজাকশন। তো তাহলে আমাদের যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে, আমাদের প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হয়, তাহলে আমরা যেটা করব, সিম্পলি জাস্ট এই যে মাল্টিপ্লায়ারটা 1 + i⁴n, এটাকে আমরা ভাগ করে দিব এফ এর নিচে। তো তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব এখান থেকে, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারবো। আর যদি আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া থেকে ফিউচার ভ্যালু বের করতে হয়, একইভাবে প্রেজেন্ট ভ্যালুকে মাল্টিপ্লায়ারটা দিয়ে গুণ করে আমরা ফিউচার ভ্যালু বের করে ফেলতে পারবো। আর যদি আমাদের কোনো অ্যানুইটি দেওয়া থাকে যে অ্যানুয়ালি আমরা এই পরিমাণ ইনফ্লো হবে বা অ্যানুয়ালি এই পরিমাণ আউটফ্লো হবে, সেটাকে যদি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে চাই, আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে N1 বলতে বোঝাচ্ছে নাম্বার অফ দ্য অ্যানুইটি, আর স্টার্ট অফ দ্য অ্যানুইটি ইয়ার -1। সো এই অ্যানুইটিটা যখন থেকে শুরু হয়েছে -1, আর নাম্বার অফ দ্য অ্যানুইটি কত বছর ধরে পাচ্ছি, আর আই টু ডিসকাউন্ট রেট, আর এ হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য অ্যানুইটি। তো এটাকেও আমরা বাইপাস করতে পারি, যেটা অ্যানুইটি সেটাকে আমরা হচ্ছে প্রতিটাকে ইন্ডিভিজুয়াল এক একটা ফিউচার ভ্যালু ধরে আমরা সিম্পলি এই সূত্রটা ইউজ করেই, এখানে যে সূত্রটা দেওয়া আছে সিম্পলি এই সূত্রটা ইউজ করেই আমরা কাজ করে ফেলতে পারি। এই অ্যানুয়ালের সূত্রটা হয়তো মুখস্থ করলাম না, যেটা তোমাদের কাছে সুবিধা মনে হয়। তো তাহলে আমরা নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো জানি, যেটা 1 থেকে 5 বছর ধরে ইনফ্লো হবে। তো এর এখন যদি 11% হয় আমাদের ডিসকাউন্ট রেট, তাহলে যে ফ্যাক্টরটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব সেটা হচ্ছে এই ভ্যালু। তো এইটাকে কিভাবে পাচ্ছি আমরা, এই সূত্র ইউজ করে বের করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, 1 থেকে 5 বছর ধরে পাচ্ছি, তো তো প্রতি ইয়ারে 80
হাজার করে পাচ্ছি। সো ইয়ার 1-এ 80,000 পাচ্ছি, 2-তে 80,000 পাচ্ছি, 3-তে 4-এ 5-এ। সো প্রতিটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ফিউচার ভ্যালু ধরে তারপর সেগুলার প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি। যেটাই করব, কোনো সমস্যা নাই। তো এখানে এই ফ্যাক্টরের ভ্যালুটা আমরা যদি সূত্র ইউজ করি সরাসরি পাবো, আর এছাড়াও আমরা ওই ফিউচার টু প্রেজেন্টের যে সূত্রটা আছে সেটা ইউজ করেও আমরা এই টোটাল অ্যামাউন্টটা বের করে ফেলতে পারবো। সো এখানে যেটা করতেছি, ফ্যাক্টরের ভ্যালুটা দিয়ে 80,000কে মাল্টিপ্লাই করে এই অ্যামাউন্টটা বের করতেছি, অথবা আমরা যদি 80,000-এর প্রত্যেকটা ইয়ারের ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিতাম, এগুলাকে সাম করলেও আমরা এই ভ্যালুটাই পেতাম। তো অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে ফেললাম। যেহেতু এটা ইনফ্লো, সেহেতু এটা সেই জন্য এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে নাই। আর আমরা যে অল্টারনেটিভলি ইন্ডিভিজুয়াল ক্যাশ ইনফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিচ্ছি, সেটাই এখানে বলতেছে, সেটাকে সাম করলেও আমরা এই ভ্যালুটাই পেতাম। আচ্ছা, তো আমরা ইনভেস্টমেন্ট গুলার নেট প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলছি, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো নেট প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলছি। এরপর হচ্ছে রিলাইনিং অফ ইকুইপমেন্ট ছিল, যেটা হচ্ছে ইয়ার 3-তে যে লাগছে সেটা ছিল মেইনটেনেন্স কস্ট। সো দ্যাটস ওয়াই এটার জন্য কস্ট মাইনাস হবে। তো এটাও একটা ফিউচার ভ্যালু দেওয়া আছে, যেটা প্রেজেন্ট ভ্যালু আমার বের করতে হবে। সো ফিউচার টু প্রেজেন্টে কনভার্ট করার এই সূত্রটা ইউজ করে সূত্রটা বসালে আমরা এই ফ্যাক্টরটা পাবো। এই ফ্যাক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা এটা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। একইভাবে স্যালভেজ ভ্যালুর জন্যও আমরা বের করলাম প্রেজেন্ট ভ্যালু। ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজড, এই দুইটাই যেহেতু 5 বছর পরে হচ্ছে, আর এই দুইটাই যেহেতু ক্যাশ ইনফ্লো, এই দুইটার জন্য আমরা প্রেজেন্ট ভ্যালু বের করলাম। সো আমরা সব ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো গুলার যখন প্রেজেন্ট ভ্যালু বের করে ফেললাম, তখন এখান থেকে ইনফ্লো গুলা থেকে আমরা যদি আউটফ্লো গুলাকে মাইনাস করে দিই, যেই অ্যামাউন্টটা থাকবে সেটাই হচ্ছে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু। এখন accept the contract because the project has a positive net present value. যদি আমরা এই নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে কোনো একটা প্রজেক্টকে যখন স্ক্রিনিং করতে বলা হবে, যদি আমরা পজিটিভ নেট প্রেজেন্ট ভ্যালু পাই, তাহলে আমরা সেই প্রজেক্টটাকে একসেপ্ট করব। একইভাবে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে বলতেছে যে কোনো একটা কোম্পানি has been offered a 4-year contract to supply their computing requirements for a local bank. So cost of computer equipment outflow, working capital required outflow, upgrading of equipment in 2 years outflow, salvage value inflow, আর অ্যানুয়াল ক্যাশ একটা ইনফ্লো হয়, সেটার ভ্যালু দেওয়া আছে 4 বছরের জন্য। আর বলতেছে ওয়ার্কিং ক্যাপিটাল উড বি রিলিজড এট দ্য এন্ড অফ দ্য কন্ট্রাক্ট। আর এই কোম্পানিটার 14% হচ্ছে রিটার্ন রিকোয়ার্স, 14% রিটার্ন। সো এটা ডিসকাউন্ট রেট হচ্ছে 14%। তো তাহলে বলতেছে যে এটা নেট প্রেজেন্ট ভ্যালু কত হবে। সো একইভাবে আমরা প্রতিটা কস্ট আর রেভিনিউকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিব। প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে তখন আমরা দেখব যে কত আসতেছে নেট প্রেজেন্ট ভ্যালু। তো এখানে ক্যালকুলেট করে অ্যান্সার যেটা পাচ্ছি তোমরা মিলায় দেখবা, নিজেরা প্র্যাকটিস করে যে এই অ্যান্সারটা কি তোমরা পাচ্ছ কিনা। তো এখানে করে দেওয়া আছে।
আরো একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। এখানে বলতেছে যে আমরা another way to calculate net present value দেখবো। এনপিভি মানে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। সো আমাদের সেম এক্সাম্পলটাই আমরা তাহলে করব এখন। বলতেছে at the end of the 5 year working capital will be released, আর ডিসকাউন্ট রেট হচ্ছে 11% should the contract be accepted। তো আমরা আগের মতন করে নেট প্রেজেন্ট ভ্যালু বের করলাম। এরপরে যেটা করলাম, এই যে তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা যদি শুধু একটা সূত্রই মুখস্থ করতে চাই, অ্যানুইটির সূত্র মুখস্থ করব না, তাহলে আমরা যেটা করতে পারি যে ক্যাশ ইনফ্লো গুলাকে ওই অ্যানুইটি হিসেবে চিন্তা না করে প্রতিটাকে ইন্ডিভিজুয়ালি আমরা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। এখন তোমরা বলতে পারো যে ইয়ার 3-তে কেন এটা 80,000 হলো না? কারণ আমরা তো প্রতি বছরই তো আমার ইনফ্লো 80,000 হচ্ছিল, ইয়ার 3-তে কেন 80,000 হলো না? এটা কি কেউ বলতে পারবা? ইয়ার 3-তে তোমাদের যদি মনে থাকে, ইয়ার থ্রিতে কোনো আউটফ্লো যদি হয় ম্যাম তাহলে ওইখান থেকে কমে যাবে। এক্স্যাক্টলি। সো ইয়ার 3-তে আমাদের একটা আউটফ্লো ছিল, সেটা হচ্ছে রিলাইনিং ইকুইপমেন্ট ইন 3 ইয়ার্স। সো 30,000, সেই 30,000টা এখানে মাইনাস হয়ে গেছে একটা আউটফ্লো। তো দ্যাটস ওয়াই এইখানে আমরা 50,000 ইউজ করতেছি। সো ইয়ার 1, 2, 3, 4, 5 এর ইনফ্লোর থেকে আউটফ্লোটাকে মাইনাস করে দিছি। মাইনাস করে দিয়ে আমরা এই প্রতিটাকে আলাদা আলাদা করে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলাম। তো ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলাম। এরপরে কি কি থাকতেছে? স্যালভেজ ভ্যালু, পজিটিভ ভ্যালু, ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজ, যেটাও হচ্ছে পজিটিভ ভ্যালু। সো এখান থেকে আমরা সেম রেজাল্টটি পাচ্ছি। তো তাহলে যদি আমরা কোনো স্ক্রিনিং ডিসিশন থাকে নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে, সেটা হচ্ছে once you have computed a net present value, you should interpret the results as follows. A positive net present value indicates the project's return exceeds the discount rate. A negative net present value indicates the project's return is less than the discount rate. So তার মানে হচ্ছে যেই টাইম ভ্যালু অফ মানিটা আমরা দেখতেছি বা যেই রেটে আমরা রিটার্নটা পাচ্ছি, এই রিটার্নটা যদি ইনভেস্টমেন্টের থেকে বেশি হয় তাহলে আমরা পজিটিভ একটা নেট প্রেজেন্ট ভ্যালু পাবো। আর যদি ডিসকাউন্ট রেটের থেকে কম হয় তাহলে আমরা নেগেটিভ একটা নেট প্রেজেন্ট ভ্যালু পাবো। তো তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে আমরা কি করব? যদি নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়, সে অলওয়েজ হচ্ছে যে আমাদের রেটের রিটার্ন দিবে, তাহলে আমরা প্রজেক্টটাকে একসেপ্ট করব। যদি জিরো হয় তাহলেও আমরা প্রজেক্টটাকে একসেপ্ট করব, কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে আমরা প্রজেক্টটাকে একসেপ্ট করব না। তো তাহলে এখান থেকে যদি আমাদের ডিসকাউন্ট রেট চুজ করতে বলা হয়, a net present value indicates that project's return exceeds the discount rate. এটা তো আমরা দেখলামই অলরেডি, পজিটিভ হলে project's return exceeds the discount rate, আর নেগেটিভ হলে project's return is less than the discount rate. So তাহলে minimum required rate of return is used as the discount rate. A project with a positive net present value has a return that exceeds minimum rate of return is acceptable. So তাহলে মিনিমাম যে রেট অফ রিটার্ন দরকার আমার, সো মিনিমামটা কিভাবে বের করতে পারবো আমরা? যখন নেট প্রেজেন্ট ভ্যালু জিরো, তার মানে তখন যেই রেটে সে টাইম ভ্যালু অফ মানিটাকে ক্যালকুলেট করতেছে সেটাই হচ্ছে আমার মিনিমাম। সো এর থেকে যদি বেশি হয় তাহলে আমার প্রজেক্ট একসেপ্টেবল,
আর কম হলে প্রজেক্টটা একসেপ্টেবল না। তো এইভাবে আমরা কোনো একটা প্রজেক্টকে নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে স্ক্রিনিং করতে পারি। তো এখন যদি আমাদের একটা এক্সাম্পল দেওয়া থাকে যে একটা হসপিটাল ইজ কনসিডারিং অফ বাইং এন অ্যাটাচমেন্ট ফর ইটস এক্সরে মেশিন, কস্ট দেওয়া আছে, লাইফ দেওয়া আছে, সালভেজ ভ্যালু 9 তার মানে 0, ইনক্রিজ ইন অ্যানুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে এইটা, no investment are to be made unless they have an annual rate of return at least 10%, will we be allowed to invest in the attachment? So তাহলে আমরা দেখি যেটা নেট প্রেজেন্ট ভ্যালু কত হয়, তাহলে আমরা বলতে পারবো। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্টের ভ্যালু দেওয়া আছে, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, যেহেতু এটা 4 ইয়ার হচ্ছে লাইফ, তো প্রতি বছর সে হচ্ছে এই পরিমাণ ক্যাশ ইনফ্লো করে। তো এই কাজটা আমরা 4 ইয়ারের জন্য করতেছি। তো এটা আমরা অ্যানুইটির সূত্র দিয়েও করতে পারবো, আবার প্রতিটাকে ইন্ডিভিজুয়াল ফিউচার ভ্যালু ধরেও করতে পারবো। সো ইয়ার 1-এ যদি 1,000 টাকা সে ইনফ্লো করে, তাহলে এটা প্রেজেন্টে কত হবে এটার ভ্যালু। ইয়ার 2-তে যদি সে 1,000 টাকা ইনফ্লো করে, তাহলে সেটা প্রেজেন্ট ভ্যালু কত হবে। এইভাবে আমরা 4 বছরের জন্য বের করলাম, তাহলে আমরা সাম করতে পারবো। এখান থেকে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি 0। সো তার মানে এ হচ্ছে আসলে আমার এক্স্যাক্টলি 10% রেটেই সে আমাকে ইনভেস্টমেন্টটা ফেরত দিচ্ছে। তো তার মানে এই প্রজেক্টটা একসেপ্টেবল। তো নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? বুঝা গেছে নাকি কিছু বলতে হবে আবার এমন কিছু? ঠিক আছে, এখন আমরা আমাদের নেক্সট মেথডে চলে যাই, যেটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড। আমি একটু 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নিচ্ছি, এরপরে ইন্টারনাল রেট অফ রিটার্নটা শুরু করছি। ম্যাম, ক্লাস আর কতক্ষণ চলতে পারে? কিছু কি বলতেছো? জি মিস, জিজ্ঞাসা করলাম যে ক্লাস হচ্ছে কতক্ষণ চলতে পারে। আর এটাই কি লাস্ট টপিক, ইন্টারনাল রেট অফ রিটার্ন? এইটা এক্স্যাক্টলি লাস্ট টপিক না, বাট হয়তো আর 15-20 মিনিট চলবে। কি বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে মনে হয় একেবারে কমপ্লিট করে তারপরে যা করলেই হবে। ব্রেক দেওয়ার পরে অনেকে আবার নাও থাকতে পারে। 5 মিনিটের ব্রেক, আমি আবার জয়েন করতেছি। জি ম্যাম। জি ম্যাম।
ক্লাসটা স্টার্ট করছি আবার। তো আমরা কতটুকু পর্যন্ত দেখছিলাম যে নেট প্রেজেন্ট ভ্যালু মেথড পর্যন্ত দেখেছিলাম যে নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে যদি আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয় তাহলে আমরা একসেপ্ট করব, জিরো হলে একসেপ্ট করব, নেগেটিভ হলে একসেপ্ট করব না। আর রিকভারি অফ অরিজিনাল ইনভেস্টমেন্ট দেখেছিলাম যে মিনিমাম কোন রেটে রিটার্ন পেতে হবে আমাদের। তো যদি আমরা নেট প্রেজেন্ট ভ্যালু জিরো ধরে নেই সেক্ষেত্রে যেই রেটে আমরা রিটার্ন পাচ্ছি সেটাকেই আমরা বলতেছিলাম যে মিনিমাম রেট অফ রিটার্ন, যেটা দিয়ে আমাদের এই ইনভেস্টমেন্টটা আমরা ওই সময়ের মধ্যে ব্যাক পাচ্ছি। এরপরে আমরা আমাদের লাস্ট মেথডটা দেখব, যেটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। সিম্পল রেট অফ রিটার্নটা বাদ দিয়ে দিচ্ছি আমি সিলেবাস থেকে। সো ইন্টারনাল রেট অফ রিটার্নটা যদি দেখি, internal rate of return বলতেছে the internal rate of return is the rate of return promised by an investment project over its useful life. It is computed by finding the discount rate that will cause the net present value of a project to be zero. So তার মানে ও হচ্ছে আমাকে কোনো একটা প্রবলেম দেওয়া থাকলে যেই ডিসকাউন্ট রেটের জন্য আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা জিরো হবে, আমার সেই ডিসকাউন্ট রেটটা বের করতে হবে এখানে। সেটাই হচ্ছে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো এটা হচ্ছে একটা ট্রায়াল এন্ড এরর টাইপের প্রসেস, কারণ আমার এখানে রেটটাকে বের করতে হবে, রেটটা আমার গিভেন থাকবে না। তো দেখি তাহলে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। সো এই ধরনের প্রবলেমে ইউজুয়ালি যদি মিনিমাম যে রেট অফ রিটার্নটা থাকতে হবে বা নেট প্রেজেন্ট ভ্যালুটা জিরো হওয়ার জন্য, সেটা বা তার থেকে বেশি যদি ডিসকাউন্ট রেট হয় তাহলে আমাদের প্রজেক্ট অ্যাকসেপ্টেবল, আর যদি তার থেকে কম হয় তাহলে প্রজেক্টটা আমরা রিজেক্ট করব। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, বলতেছে যে একটা পার্টিকুলার কোম্পানি ক্যান পারচেজ এ নিউ মেশিন at a cost of একটা সার্টেন ভ্যালু দেওয়া আছে that will save $20,000 per year in cash operating cost. So যদি ক্যাশ অপারেটিং কস্ট সেভ করে, এটা কি ইনফ্লো নাকি আউটফ্লো তো বলতে পারো? আউটফ্লো ম্যাম। আউটফ্লো। ইনফ্লো এটা, কারণ সে হচ্ছে আমার কস্ট সেভ করবে। কস্ট সেভ করার কথা যদি বলা থাকে তাহলে সেটা হচ্ছে ক্যাশ ইনফ্লো। তো আমরা ইনফ্লো জানি, আউটফ্লো জানি, মেশিন হ্যাজ 10 ইয়ার লাইফ এটা জানি। তো তাহলে দেখি, future cash flows are the same every year in this example, so we can calculate the internal rate of return as follows. So এখানে আমরা যেটা করব, ইনভেস্টমেন্ট ভাগ করব অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো দিয়ে। তো যদি ভাগ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলতেছি পিভি ফ্যাক্টর বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, সেটা হচ্ছে এই ভ্যালু 5.216। তো এইটাকে কাজে লাগাই আমরা তাহলে কিভাবে রেট অফ রিটার্নটা বের করতে পারবো। তোমাদেরকে এরকম একটা টেবিল দেওয়া থাকবে যেখানে পিরিয়ড মানে তো হচ্ছে আমাদের N1 এর ভ্যালু, আর
বিভিন্ন ফ্যাক্টরের জন্য এই পিভি ভ্যালুগুলা দেওয়া থাকবে বিভিন্ন ডিসকাউন্ট রেটের জন্য। সেখান থেকে যেখানে তোমরা এই 5.216 পাবা 10 বছরের জন্য, যে কারণ এই মেশিনটার লাইফ হচ্ছে 10 ইয়ার, সো 10 বছরের জন্য যেখানে তোমরা 5.216 পাবা সেটাই হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেট। সো তাহলে আমরা বলবো যে 14% হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেট হতে হবে মিনিমাম এই প্রজেক্টটা একসেপ্টেবল হতে হলে। সো এইটাই হচ্ছে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন। যদি মিনিমাম রিটার্ন যদি এইটা বা তার থেকে বেশি হয় তাহলে আমরা প্রজেক্ট একসেপ্ট করব, আর আদারওয়াইজ আমরা প্রজেক্টটা একসেপ্ট করব না। সো তখন তোমরা আমাদেরকে বলতে পারো যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা এই টেবিলটা কোথায় পাবো। এটা তোমাদের বইতে বইটা দেখা যাচ্ছে? হ্যালো। জি ম্যাম, দেখা যাচ্ছে। সো চ্যাপ্টার 13 যেটা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, এটার শেষে দেখবা এরকম দুইটা টেবিল দেওয়া আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু টেবিল, প্রেজেন্ট ভ্যালু টেবিলটা লাগবে না, বাট এক্সিবিট 13B2 যেটা সেটা আমাদের লাগবে ইন্টারনাল রেট অফ রিটার্ন ক্যালকুলেট করার জন্য। এখানে যদি আমরা দেখি যে এই যে পিরিয়ড 10 এর জন্য 14% যখন ডিসকাউন্ট রেট, তখন আমরা এই 5.216টা পাচ্ছি। সো এইভাবে যদি আমাদের এই টেবিলটা কোয়েশ্চেনে দেওয়া থাকে, এই ধরনের প্রবলেম দিলে ইউজুয়ালি টেবিলটা প্রোভাইড করে দেওয়া হয় পরীক্ষায়। সো তখন তোমরা পিরিয়ড জানো, সেখান থেকে হচ্ছে পিভি ফ্যাক্টর ইউজ করে ডিসকাউন্ট রেটটা বের করে ফেলবে, সেটাই হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো এই ইন্টারনাল রেট অফ রিটার্নটা আমরা কিভাবে বের করি? ক্যাশ ইনফ্লো ইকুয়াল টু ক্যাশ আউটফ্লো হয়ে যায় ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথডে, কারণ আমাদের মিনিমাম ভ্যালুটা বের করতে হয়। সো নেট প্রেজেন্ট ভ্যালু যদি 0 হয় তখন কোন ডিসকাউন্ট রেটে এটার যদি আমরা ডেফিনেশন বলতে চাই যে ইন্টারনাল রেট অফ রিটার্নে যে ডিসকাউন্ট রেটটা বের করতেছি এটা কি, এটা হচ্ছে যে কোন ডিসকাউন্ট রেটে আমরা রিটার্ন পেলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে, সেটাই হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লো দেওয়া আছে ফ্রম এ প্রজেক্ট ওভার নেক্সট 5 ইয়ার, দ্য রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট নাও হচ্ছে সেটার ভ্যালু দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো একইভাবে আমরা তাহলে ইনভেস্টমেন্ট থেকে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো ভাগ করে যে ফ্যাক্টরটা পাবো সেইটা থেকে 5 বছরের জন্য ওই চার্টে যেয়ে দেখবো ডিসকাউন্ট রেট কত হচ্ছে। তো এখান থেকে পিভি ফ্যাক্টর পাচ্ছি আমরা 3.605। তো তাহলে আমরা ওই টেবিলে যে যদি দেখি তাহলে আমরা এই পাবো 12% যদি ডিসকাউন্ট রেট হয় তাহলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে। তাহলে এই 12% হচ্ছে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন। এরপরে হচ্ছে কম্পেয়ারিং নেট প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড। এগুলো তোমরা নিজেরা দেখে নিও কম্প্যারিজন গুলা, এগুলো আর আমি ডিটেইলে যাচ্ছি না কারণ অলরেডি মেথড গুলো সম্বন্ধে বলে ফেলছি। এগুলো নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে তোমরা ক্লাসে জিজ্ঞেস করতে পারো। এরপরে আসতেছি এক্সপান্ডিং দ্য নেট প্রেজেন্ট ভ্যালু মেথড। নেট প্রেজেন্ট ভ্যালু মেথডে আমরা সো ফার দেখছি স্ক্রিনিং ডিসিশন। এখন যদি আমাদের কোনো প্রেফারেন্স ডিসিশন আসে যে আমাদের 2 ধরনের অল্টারনেটিভ দেওয়া আছে,
যে কোনো একটা কোম্পানি দুইটা অল্টারনেটিভ আছে, রিমডেল অ্যান্ড ওল্ড কার ওয়াশ অর রিমুভ দ্য ওল্ড কার ওয়াশ অ্যান্ড ইনস্টল এ নিউ ওয়ান। সো দুইটার জন্য আমাদের বিভিন্ন কস্ট দেওয়া আছে আর রেভিনিউ দেওয়া আছে। সো তাহলে আমাদের কোন অল্টারনেটিভটা চুজ করা উচিত? তো এখানে আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে দুই ধরনের অল্টারনেটিভের জন্যই আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করি। দুই ধরনের অল্টারনেটিভের জন্য যেটা নেট প্রেজেন্ট ভ্যালু হায়ার হবে সেটাই হচ্ছে আমরা চুজ করব। তো এটা হচ্ছে আমাদের প্রেফারেন্স ডিসিশন। তো প্রেফারেন্স ডিসিশন আমরা এভাবে নিই। স্ক্রিনিং ডিসিশন কিভাবে নেই? নেট প্রেজেন্ট ভ্যালু 0 আর পজিটিভ হলে আমরা একসেপ্ট করব, আর যদি নেগেটিভ হয় একসেপ্ট করব না। আর প্রেফারেন্স ডিসিশন নিয়ে আমরা দুইটারই নেট প্রেজেন্ট ভ্যালু বের করব। নেট প্রেজেন্ট ভ্যালু বের করে আমরা দেখব যে যেটা নেট প্রেজেন্ট ভ্যালু হায়ার হচ্ছে সেইটাকে আমরা চুজ করব। যেমন এখানে দুইটা প্রজেক্টের জন্য নেট প্রেজেন্ট ভ্যালু বের করা হয়েছে, নেট প্রেজেন্ট ভ্যালু মেথডটা ইউজ করছে। এটা আমি আর এই টেবিলটার মধ্যে দিয়ে যাচ্ছি না, কারণ একই কাজ তোমরা বারবার দেখতেছো। সো তাহলে আমরা যদি নিউ কার ওয়াশারের জন্য ইনভেস্ট করি, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এটা। আর যদি রিমডেল করি এক্সিস্টিং ওয়াশারকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। দুইটাই পজিটিভ, দুইটাই একসেপ্টেবল। বাট নিউ ওয়াশার যদি আমরা নিউ ওয়াশারের জন্য যদি ইনভেস্ট করি, তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু নেট প্রেজেন্ট ভ্যালুটা রিমডেল করার থেকে বেশি আসতেছে। সো দ্যাটস ওয়াই আমরা নিউ কার ওয়াশারের জন্য ইনভেস্ট করব। আরেক ধরনের প্রবলেম আসতে পারে এই নেট প্রেজেন্ট ভ্যালুর মধ্যে, যেটা হচ্ছে লিস্ট কস্ট ডিসিশন, যেখানে বলতেছে ইন ডিসিশনস ওয়্যার রেভিনিউজ আর নট ডিরেক্টলি ইনভলভড। সো রেভিনিউটা ডিরেক্টলি ইনভলভ না, ম্যানেজার শুড চুজ দ্য অল্টারনেটিভ দ্যাট হ্যাজ দ্য লিস্ট কস্ট ফ্রম এ প্রেজেন্ট ভ্যালু পার্সপেক্টিভ। আমরা যদি একটা এক্সাম্পল দেখি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলতেছে যে একটা কোম্পানি ইজ ট্রাইং টু ডিসাইড whether to overhaul a new delivery truck or to purchase a new one. So দুইটা অল্টারনেটিভ আছে, আমাদের ডিসকাউন্ট রেট বলে দেওয়া আছে। তো দুইটা ট্রাকের জন্যই, দুইটা অপশনের জন্যই আমাদের কি কি কস্ট যাবে সেটা বলে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু সবগুলা কস্ট আর স্যালভেজ ভ্যালুর কথা বলা আছে। আচ্ছা, তো আমরা এই সব ইনফরমেশন গুলো যদি ইউজ করি, এখান থেকে আমরা ডিরেক্টলি কোনো রেভিনিউ পাচ্ছি এরকম কোনো ইনফরমেশন নাই। সো তাহলে আমরা কস্ট গুলাকে যখন নেট প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, সবই নেগেটিভ আসবে ডেফিনেটলি। কিন্তু তাহলে আমরা চুজ করব কোন অপশনটা, যেটা আমাকে সবচেয়ে কম কস্ট, যেটার জন্য সবচেয়ে কম কস্ট বিয়ার করতে হবে। সো কম যেটার কস্ট হবে সেটাকেই আমরা চুজ করব। তো আমরা নেট প্রেজেন্ট ভ্যালু দেখলাম, ইন্টারনাল রেট অফ রিটার্ন দেখলাম। আর নেট প্রেজেন্ট ভ্যালুর মধ্যে আরো কি কি ভ্যারিয়েশন হতে পারে, তাকে যদি আমরা স্ক্রিনিং এর জন্য ইউজ করি তখন এক ধরনের ইস্যু, যদি আমরা প্রেফারেন্সের জন্য ইউজ করি তাহলে আরেক ধরনের ইস্যু। আর আমরা দেখলাম যে লিস্ট কস্ট যদি আমাদের ডিরেক্টলি রেভিনিউর ভ্যালু দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে লিস্ট কস্ট অপশনটা নেব। এর পরের থেকে তোমাদের আর কিছু লাগবে না এই চ্যাপ্টারের। সো এই চ্যাপ্টারের তাহলে আমরা স্লাইড 77 পর্যন্তই আমাদের সিলেবাসে থাকবে। আনসার্টেন ক্যাশ ফ্লো লাগবে না, আর র্যাঙ্ক ইনভেস্টমেন্ট প্রজেক্ট এটাও লাগবে না। সিম্পল রেট অফ রিটার্নও লাগবে না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। লাস্টে একটা এক্সাম্পল দেওয়া আছে। সো যদি এটা নেট প্রেজেন্ট ভ্যালু, পে ব্যাক পিরিয়ড আর ইন্টারনাল রেট অফ রিটার্নের মধ্যে হয় তাহলে তোমরা দেখো, আর না হলে দেখার দরকার নেই। আর বই থেকেও যখন প্র্যাকটিস করবা, ইন্টারনাল রেট অফ রিটার্ন, নেট প্রেজেন্ট ভ্যালু আর পে ব্যাক পিরিয়ডের মধ্যেই দেখবা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা তাহলে এখানেই শেষ।
আর তোমাদের কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন বা কনফিউশন না থাকলে তাহলে আমি এই ক্লাসটাও এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, আমি স্লাইডটা আপলোড করে দিব টিমসে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।